মানুষের সব কিছু ধ্যান ধারণা, মিডিয়ার ধ্যান ধারণা বদলে দিয়ে 2011 সালে আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে আমাদের সরকার গঠিত হয়েছিল, মামাটি মানুষের সরকার। তখন থেকে আমরা কিন্তু মানুষের মধ্যে সবসময় কাজ করার ইচ্ছা, মানুষের কাছে সরকারি পরিষেবাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু বর্তমানে কিছু মানুষ, কিছু বিরোধী দল, কিছু মিডিয়া এমনভাবে মানুষের কাছে উপস্থাপন করছে মনে এই সরকার কোনো কাজ করেনি, এই সরকার যেন দুর্নীতিতে একদম ছেয়ে গেছে। কিন্তু মানুষকে অবগত করতে হবে, চিন্তা করতে হবে কোন সরকার, আগের সরকার কেমন ছিল, বর্তমানের সরকার কেমন ছিল, দুটোকে ডিফারেন্স করে তাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কুৎসা অপপ্রচার মানুষ করবে, একে অপরের বিরুদ্ধে করবে, মানুষকে সঠিকটা বিচার করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। 2011 সালে মামাটি মানুষ ক্ষমতায় এলো। আরো একজন রক্তদাতার হাতে একটি গোলাপ তুলে দিলেন মাননীয় বিধায়ক মহাশয়। সকলে করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। গতকাল বীর স্বামীজির, স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উৎসব ছিল, আর আজ তার দ্বিতীয় দিন। আজ হচ্ছে 13 তারিখ, 13ই জানুয়ারি, আর আমি উপস্থিত রয়েছি রাজাহাট গোপালপুর বিষ্ণুপুর অঞ্চল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে। আর এখানেও ঠিক একইভাবে স্বামীজির জন্মজয়ন্তী পালন করা হয়েছিল গতকাল, এবং আজ রক্তদান শিবিরের আয়োজন করেছে। আর এখানে উপস্থিত রয়েছেন বিষ্ণুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সভাপতি অভিজিৎ নস্কর, এবং উপস্থিত রয়েছেন রাজাহাট গোপালপুর বিধানসভার বিধায়ক তাপস চ্যাটার্জি এবং শাহজাহান মন্ডল, তৃণমূল নেতা শাহজাহান মন্ডল। চলুন তাদের থেকে শুনে নেবো আজকের দিনের বিশেষত্বটা। দাদা, আজকে এই রক্তদানের উদ্দেশ্য? এই রক্তদানের উদ্দেশ্য, আমরা তৃণমূল কংগ্রেস বরাবরই মানুষের উপর বিশ্বাসী। আমরাই একমাত্র রাজনৈতিক দল যারা নির্বাচনের সময় ভোট নয়, নির্বাচনের সময় মানুষের আশীর্বাদ পাওয়ার জন্যে মানুষের কাছে গিয়ে আমরা অনেক প্রতিশ্রুতি দিয়েছি। সেই প্রতিশ্রুতিগুলো তো একসঙ্গে পালন করা সম্ভব নয়, তবে মানুষের কাছে যা প্রতিশ্রুতি দিয়েছি সেটা পূরণ করাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে শিক্ষা দিয়েছে। আমাদের 2 নম্বর অঞ্চল বিষ্ণুপুর তৃণমূল কংগ্রেস, যে এই অঞ্চলে মানুষের রক্তের কার্ড দরকার। যদি রক্ত লাগে, সে আপনার লাগতে পারে, আমার হিন্দুর লাগতে পারে, মুসলমানের লাগতে পারে, তাহলে এই কার্ডটা কোথার থেকে সরবরাহ হবে? এটা গেলে 1 নম্বর। 2 নম্বর, রক্তদান যদি আমরা না করি, ব্লাড ব্যাংকে রক্তের সঞ্চয় কি করে হবে? এই দুটো সামাজিক দায়বদ্ধতাকে মাথায় নিয়ে মানুষকে রক্তের কার্ডের সরবরাহ ও ব্লাড ব্যাংকে যাতে রক্তের সংকট না হোক, এটা একমাত্র তৃণমূল কংগ্রেসই চিন্তাভাবনা করে। আমরা দায়বদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ। সেই প্রতিশ্রুতি থেকে আমরা এই দায়বদ্ধতাকে মাথায় নিয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এটা আজকের নয়, বিষ্ণুপুর 2 অঞ্চলব্যাপী যেরকম 21 তারিখে শিল্পতা মোড়ে হবে, সামগ্রিক অঞ্চল জুড়ে রক্তদানের মধ্যে রক্তের সংকট মেটাবো। সেই চাইতে একটু সাংস্কৃতিক অনুষ্ঠান, এই ফেস্টিভ্যাল, নতুন বছর, একটু মানুষকে নিয়ে আনন্দ, মানুষের মনে হাসি সঞ্চার করে দেওয়া, আনন্দ সঞ্চার করে, সামাজিক দায়বদ্ধতা, বাচ্চাদেরকে কনফিডেন্স বাড়ানোর জন্য আঁকা প্রতিযোগিতা, সামাজিক কার্যকলাপ, এগুলো আমরা মানুষের প্রতি দায়বদ্ধ। সেই দায়বদ্ধতার একটা পার্ট বিষ্ণুপুর 2 এই অনুষ্ঠানের মাধ্যমে করলো। আর অপরদিকে অন্য রাজনৈতিক দল দেখবেন প্রতিশ্রুতি দেবে, নির্বাচন হয়ে যাবে, দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যায় না। নির্বাচন আসে, মিডিয়ায় দেখা যাবে, ফেসবুকে দেখা যাবে, কিছু লোকাল মিডিয়ায় দেখা যাবে, কাজ করবে না। আমরা মানুষের প্রতি দায়বদ্ধতা, আমাদের প্রত্যেকটা কাজ করতে হবে, সেটা করছি। কুৎসা অপপ্রচার, সিবিআই, ইডি যাই দিয়ে আমাদের হেনস্থা করুক, আমরা মানুষের কাছে দায়বদ্ধতা, বিষ্ণুপুর 2 নম্বর পঞ্চায়েত সেই দায়বদ্ধতাকে মাথায় নিয়ে আজকের এই অনুষ্ঠান করছি। আমরা মানুষের জন্য, মানুষের পাশে, আমরা মানুষের সঙ্গে, আমরা বাই দ্য পিপল, ফর দ্য পিপল, টু দ্য পিপল। আমরা সবসময় মানুষের সঙ্গে থেকেই কাজ করি। আমরা এটা মানুষকে দেখতে হবে, বিবেচনা করতে হবে। খালি কুৎসা অপপ্রচার নয়। একদল হচ্ছে যারা মুখে বড়াই বেশি করে, কাজ কম করে। আমাদের দলের কর্মীরা বড়াই কম করে, কাজ বেশি করে। আর কাজ যারা বেশি করে, মানুষ তাদের বেছে নেয়। এই বিশ্বাস নিয়ে তৃণমূল ক্ষমতায় এসেছে। এই বিশ্বাস নিয়ে 2024-এ আমরা লড়াইতে যাব। আগামী দিনে যুবকদের জন্য কি বলতে চাইবেন? বিকজ
গতকাল যুব দিবস হিসেবে এক স্বামী বিবেকানন্দের জন্মদিন গেছে। দেখুন, যুবকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, যুবকদের শীত দ্বারা মজবুত হতে হবে, সত্যর সঙ্গে থাকতে হবে, ন্যায়ের সঙ্গে থাকতে হবে। কুৎসা অপপ্রচার ধর্ম অন্ধতা নয়। সবার পেটে ভাত চাই, সবার জন্য কাজ চাই, সুষ্ঠু সমাজ চাই, সম্প্রীতি বজায় চাই। আমাদের যুব সমাজের দায়িত্ব অনেক বেশি, বাংলাকে এগিয়ে যাওয়ার, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। সেই দায়বদ্ধতা আমাদেরকে পালন করতে হবে। যুব সমাজকে ভুল পথে যদি চলে যায় তাহলে কিন্তু সমাজ ঠিক থাকতে পারে না। যুব সমাজের কাছে অনুরোধ, দুঃখ বেদনা কষ্ট থাকবে, আমার বাংলা আমার মাটি, আমার মাটিকে ভালো রাখতে হবে, বাংলাকে ভালো রাখতে হবে। আর এটা একমাত্র ভালো রাখতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকতে হবে। ক্ষোভ থাকবে, অভিমান থাকবে, ডিমান্ড থাকবে, কিন্তু কেন্দ্র বঞ্চনা করছে বলে তো আমরা কিছু কিছু কাজ করতে পারছি না। তাহলে মানুষ, যুবকদের বুঝতে হবে। আমাদের যুবকদের কাছে আবেদন, কাজের মানুষের সাথে থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকুন। তো তারা বিষয়টাকে রাখেন। স্বামীজি বলেছেন, যে ধর্ম বিধবা মায়ের চোখের জল মোছাতে পারে না, যে ধর্ম ক্ষুধার্ত মানুষকে খাওয়াতে পারে না, সে ধর্ম আমি করি না। আমরা ধর্ম করতে গেলে ক্ষুধার্ত মানুষকে খাওয়াতে হবে, বিধবা মায়ের চোখের জল মোছাতে হবে। আমার নবীজি বলেছেন, পাশের লোকটাকে না খাইয়ে তুমি যদি হজ যাত্রায় যাও, হজ যাত্রা সফল হবে না। স্বামীজি আর নবীজি একই কথা, ক্ষুধার্ত মানুষকে খাওয়ানোর আহ্বান জানিয়েছেন। আমাদের দেশ ভারতবর্ষ যুগে যুগে দাঁড়িয়ে বিষয় হয়েছেন আমাদের রামকৃষ্ণদেব, যিনি বলেছিলেন, আমি মসজিদে জেগেছি আর চক্ষু শিবিরে ডাক্তারবাবুরা এসে উপস্থিত হবেন। গতকাল গেছে স্বামী বিবেকানন্দের জন্মদিন, গতকাল গেছে এবং সেটাকে এক প্রকার যুব দিবস হিসেবেও বলা হয়। কি বলবেন যুবদের উদ্দেশ্যে আজকাল? স্বামীজি যুগে যুগে সত্য, মানে স্বামীজি 39 বছর বয়সে মারা গেছে। ধর্মান্ধতার বিরুদ্ধে ধর্মাচরণকে এগিয়ে নিয়ে গেছিলেন। সারা পৃথিবীর মানুষকে মাই ডিয়ার সিস্টার বাজার বলে আমাকে ধর্মকে তিনি সারা পৃথিবীতে সমাদৃত করেছেন। তিনি বলেছিলেন, যে ধর্ম বিধবা মায়ের চোখের জল মোছাতে পারে না, যে ধর্ম ক্ষুধার্ত মানুষকে খাওয়াতে পারে না, সে ধর্ম আমি করি না। অর্থাৎ দেখেছেন, স্বামীজি তার ধর্মকে পথ করেছেন। যুগে যুগে ধর্মীয় মৌলবাদীদের বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন। সেই লড়াইয়ের একটা মুখ্য প্রতীক্ষিত আজকেও আমরা যুব দিবস হিসেবেই পালন করি। কারণ স্বামীজি যুব অবস্থায় মারা গেছিল। তিনি মারা গেছিলেন 39 বছর বয়সে। এই জন্য সেই দিনটা আমাদের অঞ্চল তৃণমূল রাজিরাট বিষ্ণুপুর 2 তারা 3 দিন ব্যাপী নানা কর্মসূচি করছেন। ওদের আমি ধন্যবাদ জানাচ্ছি, যাদের সুন্দর কর্মসূচি তারা করছেন। পোশাক প্রতিযোগিতা, কুইজ কন্টেস্ট, আবৃত্তি প্রতিযোগিতা, রক্তদান, সবটা মিলিয়ে খুব বৈচিত্র্যমূলক ভালো কর্মসূচি। এই কর্মসূচি এটা এলাকার মানুষের কাছেও একটা বিষয়। আমি অঞ্চল তৃণমূল কংগ্রেসকে ধন্যবাদ জানাচ্ছি। দাদা, গতকাল 12 জানুয়ারি অর্থাৎ স্বামীজির জন্মদিন চলেছে, সেই দিনকে জায়গায় হানা দিয়েছেন, আপনি জানেন সেই বিষয়ে আপনার প্রতিক্রিয়া? দেখুন, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা করছেন। যেমন বিরোধীরাই বলেছে তাপস রায় সম্বন্ধে। দেখেছেন, তাপসদা কোনোদিন কোনো কর্পোরেশন মিউনিসিপ্যালিটিতেও ছিল না, করেছেন। সুজিত বোস আমার খুব বন্ধু, আমি কাল গেছিলাম, যখন তিনি চলে গেল তখন আমি গেছিলাম। এটা করে কিছু করতে হবে। কেন সুজিত বোসের এমন অর্থের দরকার নেই, চাকরি দিয়ে টাকা নিতে হবে। এই হিসাব হচ্ছে মানে বিষয়। পার্টি করতে গেলে পার্টির ছেলেকে চাকরি আমি 1000 বার দেবো, জেলে গেলেও আমার জন্য যারা সংগ্রাম করবে, লড়াই করবে। আমি নেতা হলাম, আমার একটা সুযোগ আছে। সিপিএম দেয়নি, বিজেপি দেয়নি। আজ যে সৎ বলছে, সে তো ওপেন জায়গায় টাকা নিয়েছে। মমতা ব্যানার্জির দয়ায় তাকে পশ্চিমবঙ্গে চিনেছে। এই কাজ করে কিচ্ছু হবে না। আর নেতা হতে গেলে জেলেও যেতে হয়, ইত্যাদি। নেতা যেমন মেয়েদের কাছে হার অলংকার, নেতাদের কাছে জেল হচ্ছে অলংকার। ওটা নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। ইডি কিচ্ছু করতে হবে না। সুজিত বোসের পপুলারিটি, সুজিত বোসের যোগ্যতা, কাজ, তার বিষয় তাকে মানুষ জানে। গতবার 2021 বছর সুজিত বোস হেরে যায়। সুজিত দা আমাকে বলেছিল, আমি ভয় পেয়ে গেছিলাম। তাপসদা মানে আমি আপনার সঙ্গে একসঙ্গে সার্টিফিকেট নিয়ে বিধানসভায় যাবো। ও মানুষের কাছে অত্যন্ত পপুলার লোক, সকাল থেকে কাজ করে। একটা আমার মতো ইমোশন মানুষ, সে কারুকে কখনো, আমার মনে হয় না তার মনটা এত পরিষ্কার যে কারুকে সে কখনো করতে পারে না, এরকম মানুষ না। তো এটা নিয়ে কিচ্ছু করতে হবে একটা ব্যাপারে মানে করতে পারছে না। একটা সম্মানীয়, সে বলেছিল যে আপনি এসছেন দিন আমার সঙ্গে নয় থাকুন। আমি একটা 12ই জানুয়ারি আমি একটা স্বামীজিকে জানেন শ্রীভূমিতে স্বামীজির ছবি আছে, যে সেটা আপনি তাকে করতে দেন। আজকে সুজিতদা নিজের সরকারি ট্যুরেও চলে গেছে। আজ পৌষ সংক্রান্তি যেহেতু গভর্নমেন্ট তাকে বিষয়গুলো করেছে, নিজের মতো কাজ করবে। এগুলো একটা জীবনে থাকবে। মনে হচ্ছে লোকসভা ভোটের আগে কোথাও কি বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে? এটা শুনুন, এটা আমার রাজনৈতিক পর্যালোচনা হচ্ছে। হিটলার যেমন একনায়কত্ব থাকেন,
আমাদের নরেন্দ্র মোদীর একত্র বিষয় আছে, লোকসভা ভোটের আগে সব বিরোধীকে সাফ করো। আমি শুনছি তো দিল্লির মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করে নেওয়া হবে, বিরোধী শূন্য করে ওরা ভোট করতে চায়। ভারতবর্ষের মানুষ তো শূন্য হবে না, লড়াই চলবে, লড়াই ইন্ডিয়া জোট করেছি আমরা, তো আমাদের কাছে এই আক্রমণ আসবে। আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এই আক্রমণ আমরা গর্বের সঙ্গে আগামী দিন এই আরএসএস এর যে ইতিহাস, সেই ইতিহাস হচ্ছে জঘন্য সাম্প্রদায়িক ইতিহাস। তারা ইংরেজদের পক্ষে, তারা স্বাধীনতার সময় বলেছিল ইংরেজদের তাড়িয়ে তাড়ানো নাকি ঠিক হয়নি, গোয়েলকার ওদের যে তত্ত্ব, এই স্থানীয় বিজেপিরা লেখাপড়া করে কিনা জানি না, গোয়েলকার যে তত্ত্বে আরএসএস গঠন হয়েছিল, আরএসএস এর এই ছিল যে বিষয়টাকে করবো আমরা আমরা বহু ধর্মের ভারতবর্ষ চাই, এটা আমাদের নীতি। যদি আমরা লোকসভায় হেরেও যাই, এটাই আমাদের নীতি। আমরা কখনো মানুষের ভাগ করতে পারি না। আর ভারতবর্ষে মুসলমানের সংখ্যা পাকিস্তানের থেকে বেশি, 14 কোটি 15 কোটি মুসলমান বাস করে। সংখ্যালঘু বলে মানে যেন 2-4 বাস করছে না, ভাবার কোনো কারণ নেই। 15 কোটি মানুষকে বাদ দিয়ে কখনো উন্নয়ন হতে পারে না। 15 কোটি মানুষকে ওই 15 কোটি মানুষকে আমাদের সমস্যা, আমাদের রুজি খাওয়া দাওয়ার সমস্যা কি 15 কোটি মুসলমান মানুষ নাকি আমাদের দেশের বিষয়? এবারে এটা তো আমাদের সামনে বলতে হবে। আবুল কালামকে কি আমরা মুসলমান বলে মনে করি? কবি নজরুল ইসলামকে কি আমরা মুসলমান বলে মনে করি? এই কাজ যারা করেন তারা জঘন্য, মানে জঘন্যতম। তাদের বিরুদ্ধে লড়াই চলবে। সে ভোটের জায়গায় থাকবে সে বিষয়টাকে। ধর্ম নিয়ে রাজনীতি কতটা আপনার কি মনে হয়? এটা তো চিরকাল মৌলবাদীরা কাজ করেন, ধর্ম নিয়ে রাজনীতি কখনো সে হতে পারে না। এই তো আজকে দেখুন না, প্রচার করছে এবিপি আনন্দ, খুব একটা বড় হাইলাইট করছে না, টিভিতে খুলে দেখেছে যে 5 জন শঙ্করাচার্য যারা ছাড়া হিন্দু ধর্ম হয় না, তারা রাম মন্দির বয়কট করছে। কারণ যাদের কাজ, আর যদি আমি এমএলএ হয়ে বলি, দক্ষিণেশ্বরের মন্দিরে গিয়ে বলি চলো মমতা ব্যানার্জির, আমি ঢুকে গিয়ে বলি উনি মুখ্যমন্ত্রী আর আমি হচ্ছি তাপস চ্যাটার্জি বাম, বলে আপনার দুজনে পুজো করবো, এটা হয়? এই স্টাইল হয়? ঠাকুর মশাইয়ের পুজো, ইমাম সাহেব পুজো করবে, এটা আমার রাষ্ট্রে বলা আছে। আমরা যারা সরকারে আছি তাদের ধর্মকে আমরা প্রোটেক্ট করবো, এটা হচ্ছে যার জন্য রেড রোড মুখ্যমন্ত্রী হিন্দুদের জন্য দেয়, মুসলমানদের জন্য দেয়। এটাই হচ্ছে আমাকে ধর্মনিরপেক্ষতা, মানে ধর্ম না মানা। ধর্মনিরপেক্ষতার ডেফিনেশন, ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। রাষ্ট্রের কোনো ধর্ম হবে না, রাষ্ট্র হচ্ছে ধর্মনিরপেক্ষ, এই তো ডেফিনেশন। এর জন্য বিষয় ওদের আসলে লেখাপড়া কিছু করতে হয় না তো, শুধু জয় শ্রীরাম বললো। আচ্ছা আপনি বলুন তো, আপনি হিন্দু, আমাদের সবার এখানে দুজন, এই একজন মেয়েও বসে আছে হিন্দু, আমি ওটা সামনামকে বলছি না। আমাদের যে বাড়িতে যে ঠাকুরের মন্দির আছে, কোন দিন আমাদের ঠাকুর মন্দিরে নাম ছিল বলুন তো? অভিজিৎ আছে বলুন তো, কোন দিন? আমি তো হিন্দু ব্রাহ্মণ, রোজ আমি সকালে পুজো না করে বেরোই না। আমি বলুন তো আমাদের ওখানে কি কোনোদিন আছে? এটাকে একটা অন্য ধরনের বিষয়গুলো করা হচ্ছে, মানে অন্য ধরনের বিষয়গুলো, এটা করে লাভ হবে না। একদিন না একদিন মানুষ জাগবে। শুভেন্দু অধিকারী সর্বসমক্ষে বলছে, ওপেনলি বলছে চোর বলে কটাক্ষ করছে। শুনুন, নিজে যা হয় তাই বলতে খুব ভালো লাগে। মমতা ব্যানার্জিকে যিনি চোর বলবেন, মমতা ব্যানার্জি দয়া যে শুভেন্দু অধিকারী হয়েছে, তার বাবা থেকে আরম্ভ করে তার তারা যেভাবে বিষয়টা মানে করে, তার সম্পত্তির পরিমাণ, তার বিষয় সামনে সিআইডি তদন্ত আছে, তিনি টাকা নিয়েছেন, তার বিরুদ্ধে এফআইআর আছে। আজকে বিচারের মানে নীরবে নিবৃত্তে থাকে, একই বিচার হয় না। আমি অপরাধ করলাম, আমার বেলা একরকম, আর সবলাম অপরাধ করলো সবার বেলা একরকম। বিচার তুমি যেই হও না কেন, তুমি অপরাধ করলেও যাও, অন্য অপরাধ করলেও তাই। এই কাজটাকে ওরা করছে, মানুষ সেটাকে ক্ষমা করবে না। সামনে লোকসভা নির্বাচন দিয়ে তাকিয়ে দেখুন, একদিন হবে শুভেন্দু অধিকারীকে কালীঘাটের বাড়িতে গিয়ে বলতে হবে আমার একটু জায়গা দাও, আমি মন্দিরে বসে। এটা আমি আপনাকে বলে দেবো। এতক্ষণ আপনারা শুনলেন ওনাদের বক্তব্য। ওনারা জানালেন যে আগামী লোকসভা ভোটে এক হয়ে সবাইকে লড়তে হবে, তৃণমূল কংগ্রেসকে লড়তে হবে বিরোধী দলের হয়ে। কারণ কোনো প্রবীণ নবীন এখানে ব্যাপার নয়। ক্যামেরায় সুজনের সাথে প্রসেনজিৎ রায়ের রিপোর্ট, সময় 365 কলকাতা।